মহুয়া ও পাপিয়া ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব এতটাই নিবিড় ও পরিপূর্ণ ছিল যে দেখলে মনে হতো ঈশ্বর তাদের দুজনকে একে অপরের পরিপূরক করে পাঠিয়েছেন। একদিকে মহুয়া ছিল শান্ত মেজাজের বুঝদার মেয়ে, আর অপরদিকে পাপিয়া রাগী ও খিটখিটে মেজাজের ছিল। তার সামনে কেউ একটু মেজাজ দেখিয়ে কথা বললে সে সেটাও সহ্য করতে পারত না। ও হ্যালো, তুই কলেজে দেরি করে এসেছিস, তোকে তো অপেক্ষাই করতে হবে। সে তুই সিনিয়র হোস আর যাই হোস না কেন, দেখছিস না আমরাও এখানে দাঁড়িয়ে আছি। এই তুই কি রে, তুই আমাদেরই ক্লাসমেট হয়ে ওদেরকে সাপোর্ট করছিস? আর এটা তুই কেন করছিস আমার সেটা ভালোভাবেই জানা আছে। তোর চরিত্রই খারাপ। প্রতি বছর কলেজে নতুন মেয়েদের দেখলে তোর দরদ উতলে পড়ে, তাই তো? আরে তুই এগুলো কি বলছিস? আমাদের এখানে সেলফ রেসপেক্ট আছে। আমরা সিনিয়র, এরা আমাদের দাদা বলে সম্মান করে। তুই এদের সামনে আমাকে ইনসাল্ট করতে পারিস না। হ্যাঁ হ্যাঁ, চুপ কর। সামনে সামনে দাদা আর পিছনে পিছনে কাদা, তোকে আমার চিনতে বাকি নেই। সেদিন কলেজে অ্যাডমিশনের দিন ছিল, আর পাপিয়া কোনো একটা দরকারি কাউন্টারে গিয়েছিল। সে লাইন না দিয়ে জোর করে আগে নিজের কাজ মেটাতে চাইছিল। তাকে এটা করতে দেখে তাদেরই ক্লাসমেট বন্ধু চঞ্চল তাকে বাধা দিলে সে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আসলে পাপিয়া এরকমই ছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে কাউকে সহ্য করতে পারত না, শুধুমাত্র মহুয়াকে ছেড়ে। আর এটা প্রথম থেকেই তাদের বন্ধুরা সকলেই জানত। পাপিয়া আর চঞ্চলের সঙ্গে ঝগড়া হচ্ছে দেখে তাদের একটি বন্ধু মহুয়াকে সেখানে ডেকে আনে। মহুয়া এসে তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং পরে সে চঞ্চলের কাছেও ক্ষমা চায়। দেখো চঞ্চল, তুমি তো জানো পাপিয়া কেমন, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও রেগে গেলে কাউকে ছেড়ে কথা বলে না, আর আমি জানি এখানেও তোমার হয়তো কোনো দোষ নেই। আরে না না, সেটা ব্যাপার নয়। আমি জানি তুমি খুব ভালো, ওকে তো আমিও বন্ধু ভাবি, কিন্তু মাঝে মাঝে যেন ওর মাথাটা খারাপ হয়ে যায়। তোমাকে তো অনেক ভালো বলতে হয় যে তুমি এতদিন ওর সঙ্গে ওকে মানিয়ে নিয়ে আছো। সত্যি ওর যা মেজাজ, ওর নিজের বোন হলেও হয়তো ওর সঙ্গে এরকম মিলেমিশে থাকতে পারতো না। একদিন না একদিন ঝগড়া তো হতোই। এভাবেই শুধু চঞ্চলই নয়, তাদেরকে যারা যারা চিনত তারা একই কথা বলতো। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাদের কলেজের রেজাল্ট আউটের দিন ছিল। সেদিন সকালবেলা, উফ, এই মেয়েটাকে নিয়ে কি যে করি। আজকে রেজাল্ট আউটের দিন, আর আজও বাবু পড়ে পড়ে ঘুমাচ্ছে। এতবার করে ফোন করছি, তুলছেই না। একে তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনায় ফাঁকি মারে, আজকে রেজাল্টের দিনেও দেখো সেই একই জিনিস। 11টায় অনলাইনে রেজাল্ট আউট হবে। ভাবছি দুজন মিলে অনলাইনে একসঙ্গে রেজাল্ট দেখবো, তা নয়, আমাকে একাই দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই বেলা 11টা বেজে যায়। মহুয়া নিজের রোল নাম্বার দিয়েই অনলাইনে রেজাল্ট দেখে, কিন্তু সে দেখে সে ফেল করেছে। তখন তার মন ভেঙে যায়। সে মনে মনে খুবই দুঃখ পায়। এ বাবা, আমি ফেল করলাম কিভাবে? এবার যদি পাপিয়া পাশ করে তাহলে আমার মান সম্মান একটুও থাকবে না। ভালোই হয়েছে দুজনে মিলে একসঙ্গে রেজাল্ট দেখিনি, হয়তো ও আমাকে ফেল করতে দেখে খুবই মজা করত। এক কাজ করি, ও তো ঘুমাচ্ছে, ওর রেজাল্টটা আমি আগে দেখে নিই। এই ভেবে মহুয়া পাপিয়ার রেজাল্টটিও দেখে, কিন্তু সে দেখে পাপিয়াও ফেল করেছে। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ পাপিয়া পাশ করলে হয়তো লোকের কাছ থেকে নানান কথা শুনতে হতো তাকে। মহুয়া খুশি হয়ে পাপিয়াদের বাড়িতে যায় এবং সে দেখে পাপিয়া তখনও ঘুমাচ্ছে। আরে পাপিয়া, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর আজকে এত ঘুম পাচ্ছে কেন বলতো? আজকে আমাদের রেজাল্ট আউট হয়েছে, তুই কি ভুলে গেছিস? ও হ্যাঁ, রেজাল্ট আউট, তাই তো। তুই রেজাল্ট দেখেছিস? আমরা পাস করেছি তো। চল পার্টি করি। চল চল, আজকে সারা রাত জেগে পার্টি করতে হবে, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই তুই এত খুশি হোস না, আস্তে কথা বল। কাকিমা জানতে পারলে আমাদের দুজনকেই ঝাঁটাপেটা করবে। আর শোন, আমরা দুজনের কেউই পাস করিনি। এবছরটা আমাদের ভালোভাবে পড়তে হবে, আর ফাঁকি মারলে চলবে না, বুঝেছিস? মহুয়ার কথা শুনে পাপিয়ারও মন খারাপ হয়ে যায়। তারা দুজনে মনের দুঃখে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করতে থাকে। সেদিনই তারা দুজন পরের বছরের পরীক্ষার জন্য প্রতিদিনের পড়াশোনার রুটিন তৈরি করে ফেলে। তারা প্রতিদিন একই সঙ্গে পড়তে বসবে বলে শপথ করে।
মহুয়া তার দেওয়া কথা অনুযায়ী প্রতিদিনই সকাল সকাল পাপিয়ার বাড়িতে আসতো এবং তাকে বিছানা থেকে তুলে বাড়ির সমস্ত কাজ মেটানোর পর তারা দুজনে মিলে পড়তে বসতো। এমনই একদিন, দূর বাবা, সকাল থেকে কতবার ফোন করছি, এই মেয়েটা কি একবারও ফোন তুলতে পারছে না। এখন দেখছি আমারই দোষ, রোজ রোজ ওকে ডেকে ডেকে ঘুম থেকে তোলাটাই আমার ভুল হয়। একে তো ঘুম থেকে তোলা, তার উপরে ওর বাড়ির সব কাজ করতে হয়। আমাকে যেন ওর বাড়ির চাকর পেয়েছে। যা তো, আজকে থেকে আমি ওর বাড়িতেই যাব না। মহুয়া রাগ করে সেদিন পাপিয়াদের বাড়িতে যায় না। সেদিন পাপিয়ার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। সে ঘুম থেকে উঠে মহুয়াকে দেখতে না পেয়ে খুব রেগে যায়। কি হলো, আজকে এই মেয়েটা এলো না কেন? ওর কি মাঝে মধ্যে মাথায় ভূত চাপে? ও না, আমারই ভাবতে ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে ও আমার থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য আলাদা করে পড়াশোনা করতে চাইছে। ও নিজেকে কি ভেবেছে ও আলাদা করে পড়বে? আমাকে আগেই বলে দিতে পারতো। দাঁড়া, কোনটা সত্যি কোনটা মিথ্যে কলেজে গেলেই বোঝা যাবে। পাপিয়া কলেজে গিয়ে দেখে মহুয়া চঞ্চলের সঙ্গে লাইব্রেরিতে বসে আছে। ও, তাহলে ও এখানে এসে পড়া শুরু করেছে আর চঞ্চলের সঙ্গেও মিশছে। তাই হয়তো মহুয়া আমার থেকে আলাদা হতে চাইছে। দাঁড়া, আমি ওদের কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনি ওরা কি বলছে, তাহলেই বোঝা যাবে। কিছুক্ষণ পর, চঞ্চল, এত কথা তো হয়ে গেল, তা তুমি আমাকে এখানে ডাকলে কেন সেটা তো বললে না? আরে বলছি, বলার জন্যই তো ডেকেছি। আসলে না, আমি তোমাকে খুব ভালোবাসি, আর এটা অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম। তুমি সত্যি বলছো চঞ্চল? তুমি আমাকে লাইক করো? হ্যাঁ হ্যাঁ, ও সত্যি বলছে। আর মহুয়া, বাবা, তোর কীর্তি দেখে তো আমার হাততালি দিতে ইচ্ছা করছে। সত্যি, আমি তো ভেবেছিলাম তুই আলাদা পড়াশোনা করার জন্য এখানে এসেছিস, কিন্তু এখানে এসে তো আলাদাই সিন চলছে। এখানে তো ডেটিং হচ্ছে। দেখ পাপিয়া, তুই আমায় ভুল ভাবিস না। তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। চঞ্চলকে প্রথম থেকে আমার ভালো লাগে, আর ওকে আমি ভালোবাসি। তা ভালোবাস না, আমাকে লুকিয়ে লুকিয়ে করার কি দরকার ছিল? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই সবকিছুই আমার সঙ্গে শেয়ার করেছিস, আর আজকে ছি, তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতেও ঘৃণা হচ্ছে। তুই চুপ কর, তুই এমন ভাবে বলছিস কেন? তুই আমাকে কত বন্ধু ভাবিস। বলতে চাইলে তো আমিও অনেক কথা বলতে পারি। তোর বাড়ির কাজ করতে পারলেই ভালো, আর না করলেই খারাপ। আসল কথাটা বল না, কেন এত অজুহাত দেখাচ্ছিস? এভাবে সেদিন তাদের দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে খুব ঝামেলা হয়। তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। তারা প্রিয় বন্ধু থেকে দুজনে দুজনের শত্রু হয়ে ওঠে। এমনকি তারা একে অপরের মুখ দেখতেও পছন্দ করত না। চঞ্চল এগুলো সবটাই জানতো। তাই সে একদিন মনে মনে ভাবে, হে ঈশ্বর, এদের কিভাবে আবারও একসঙ্গে করব কি জানি। এরা যেভাবে দুজন দুজনের শত্রু হয়ে গেছে, আমার তো দেখেই ভয় লাগছে। না, এভাবে হবে না, এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চঞ্চল অনেকদিন ধরেই বিভিন্ন প্রচেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে সফল হতে পারে না। এমনই একদিন চঞ্চল লক্ষ্য করে, সে যখন কলেজেরই মেয়ে সায়নীর সঙ্গে কথা বলছিল, তখন পাপিয়া তাকে ফলো করছিল এবং লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল। তখনই চঞ্চল মনে মনে একটা বুদ্ধি এঁটে ফেলে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে, ওহ সায়নী, তুমিও না আমার ভালোবাসাকে কবে যে অ্যাকসেপ্ট করবে কি জানি। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। চঞ্চল, এ তুমি কি বলছো? আমি তোমাকে দাদার চোখে দেখি, আর আমি যতদূর জানি তুমি তো মহুয়াকে ভালোবাসো। ধুর, তুমি মহুয়ার কথা বলে পুরো মুডটাই নষ্ট করে দিলে। মহুয়ার সঙ্গে আমার কবেই ব্রেকআপ হয়ে গেছে, আর ওর সঙ্গে আমার ততটা রিলেশনও ছিল না। আর ও একটা থার্ড ক্লাস মেয়ে, ওসব বাদ দাও। এই, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো, বলো না। এতক্ষণ পাপিয়া পাশ থেকেই এগুলো শুনছিল, কিন্তু চঞ্চলের এরকম উল্টোপাল্টা কথা শুনে পাপিয়া খুব রেগে যায় এবং সে সেখানে এসে বলে, এই চঞ্চল, তুমি কি বললে? মহুয়া বাজে থার্ড ক্লাস, আর ওর সঙ্গে তোমার কখনোই রিলেশন ছিল না, তাই তো? এক্সকিউজ মি, তুমি কি আমাদের কথা শুনছিলে নাকি? আর হ্যাঁ, যদি এটাই শুনে থাকো যে ওকে বাজে বলেছি থার্ড ক্লাস, তোমার কি করার আছে করে নাও। আর শোনো, তুমি ওকে কিভাবেই বা বলবে? তুমি আমার নামে বেশি কিছু বললেও বিশ্বাসও করবে না। পাপিয়া সেখান থেকে ছুটতে ছুটতে মহুয়ার কাছে আসে এবং চঞ্চলের বিষয়ে সমস্ত কথা তাকে বলতে থাকে।
কিছুক্ষণ পর তারা দেখে চঞ্চলও সেখানে চলে এসেছে। দেখ মহুয়া, এই সেই চঞ্চল যে তোর বিষয়ে উল্টোপাল্টা কথা বলছিল। আমার তো তখন রাগ হচ্ছিল, ভাবছিলাম ওকে মেরেই আসি, কিন্তু এ তোর কাছে দোষ করেছে, তাই শাস্তি দেওয়ার অধিকার একমাত্র তোরই আছে। কি শাস্তি? পাপিয়া, তুমিও না এখনো বোকা আছো। আসলে আমি ঠিকই করেছি, কিন্তু ভুল পথে। এভাবেই চঞ্চল সেদিন সত্যিটা বলতে থাকে। আসলে চঞ্চল জেনে শুনে পাপিয়ার সামনে মহুয়ার বদনাম করছিল, কারণ সে জানতো তারা দুজন দুজনের যতই শত্রু হোক না কেন, তাদের মধ্যে ভালোবাসার টান এখনো আছে। তাই অন্য কেউ তাদের ক্ষতি করতে চাইলে তারা কেউই ছেড়ে কথা বলবে না। তাই চঞ্চল সেদিন তাদের দুজনকে কথা বলানোর জন্যই সায়নীকে এভাবে বলেছিল। চঞ্চল সেখানে সায়নীকেও নিয়ে এসে সেটা প্রমাণ করে দেয়। এগুলো শুনে পাপিয়া ও মহুয়া দুই বন্ধুই তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায়। তারা চঞ্চলকে ধন্যবাদ জানায়। এভাবেই তারা দুজনে আবার ভালো বন্ধু হয়ে ওঠে। গায়ত্রী দেবী তার একমাত্র ছেলে নিখিলের সঙ্গে বাস করত। নিখিলের বাবা একটা বিশাল বড় বিজনেসম্যান ছিল। বাবা মারা যাওয়ার পর নিখিল সেই ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। নিখিল তার পৈতৃকালীন বাড়ি গাড়ি সম্পত্তি অনেক কিছুই পেয়েছিল। এক কথায় নিখিলের পরিবার খুবই ধনী ছিল, তাদের কোনো জিনিসেরই অভাব ছিল না। তারা অনেক বড়লোক হলেও তাদের কাছে সুন্দর মন ছিল, অর্থাৎ তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না। নিখিল যেমন গরিবদের সাহায্য করতে ভালোবাসে, ঠিক তেমনি তার মাও সবসময় গরিবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। একদিন গায়ত্রী দেবীর বাড়িতে তার এক প্রতিবেশী বন্ধু বুলটি আসে। এসো এসো দিদি, বসো। কি খাবে বলো? অনেকদিন পর আমাদের বাড়িতে এলে। আমি কিছুক্ষণ আগে তোমার কথাই ভাবছিলাম, আর তুমি চলে এলে। এই রামু, দিদির জন্য জলখাবার নিয়ে আয় তো। আরে তুমি রাখো তো জলখাবার। আর জলখাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই। বাড়িতে সবসময় ঝগড়া ঝামেলা লেগেই আছে, বাড়িতে থাকতেও ইচ্ছা করে না। বাড়িতে গেলেই বৌমার ঘ্যান ঘ্যান শুরু হয়। সে কি? কেন গো? মাত্র 1 মাস আগেই তো তোমার ছেলের বিয়ে হয়েছে। তোমার বৌমা ঝগড়া করছে নাকি তোমার ছেলের সঙ্গে? শুধু ছেলের সঙ্গে নয়, আমার সঙ্গেও। বড়লোক বাড়ির মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। আমার বৌমার চাহিদা অনেক বেশি, সবসময় কিছু না কিছু কিনতেই আছে। রোজ রোজ শুধু শপিং করবে, আর টাকা না দিলেই ঝগড়া কাকে বলে। একটু বুঝে সুঝে চলতে চায় না। কিছু বললেই বলে আমি বাপের বাড়িতে এই করতাম ওই করতাম। বুঝলাম, এ তো মহা সমস্যা। কি আর করবে, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আমি আমার ছেলেটার বিয়ে দেব বলে ভাবছিলাম। তবে হ্যাঁ, আমি আমার ছেলের জন্য একটা গরিব পরিবারের মেয়েকেই বউ করে নিয়ে আসব। গরিব ঘরের মেয়েরা খুবই সংস্কারী হয়। তাদের টাকার অভাব থাকতে পারে, কিন্তু তাদের বাবা মা তাদের খুবই ভালো শিক্ষা দেয়। কিভাবে ঘর সংসার চালাতে হয় তারা খুব ভালোভাবেই বোঝে। হ্যাঁ, আমার তো তাই ইচ্ছে ছিল, কিন্তু কি আর করব। আমার ছেলের পছন্দ ছিল বলে আমি আর কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ গল্প করার পর তাদের প্রতিবেশী সেখান থেকে চলে যায়। গায়ত্রী দেবী আগে থেকেই ভেবে রেখেছিল যে সে কোনো গরিব ফ্যামিলির মেয়েকে তার বাড়ির বৌমা করে আনবে। আর আজকে বুলটির মুখে তার বৌমার আচার আচরণের কথা শুনে গায়ত্রী দেবী স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে গরিব মেয়ের সঙ্গেই তার ছেলের বিয়ে দেবে। নিখিলের সঙ্গে এই বিষয়ে কথা বললে নিখিলও তার মায়ের সঙ্গে সহমত প্রকাশ করে। গায়ত্রী দেবী আর দেরি না করে গরিব ঘরের মেয়ে খুঁজতে শুরু করে। মধুপুর গ্রামে গিয়ে তার সন্ধানের অবসান ঘটে। তুলিকা তার গরিব বাবা মায়ের সঙ্গে বাস করত। তারা খুবই গরিব ছিল। তুলিকার বাবা মা দুজনেই জুতা বিক্রি করত। খুবই অভাব অনটনের সংসার ছিল তাদের। তুলিকার পরিবারের ব্যাপারে জেনে গায়ত্রী দেবীর মনে মনে খুবই কষ্ট হয় এবং নিখিলের সঙ্গে তুলিকার বিয়ে ফাইনাল করে দেয়। বিয়ের পর, ওরে বাবারে, এত বড় ঘর! আমি কোনোদিনও ভাবিনি যে আমার এত বড় ঘরে বিয়ে হবে। আমার তো যেন লটারি লেগে গেছে। হঠাৎ করে আমি গরিব থেকে বড় লোক হয়ে গেছি। আমার শ্বশুর বাড়িতে কোনো জিনিসেরই অভাব নেই দেখছি। আজকে আমার দুঃখের জীবন শেষ আর আমার সুখের দিন শুরু। তুলিকা তার বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার পর নিজেকে টোটালি পরিবর্তিত করে ফেলে। সে দামি দামি জামা কাপড় এবং দামি দামি জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে।
বড়লোক বাড়িতে বিয়ে করার ফলে তুলিকা মনে মনে খুবই অহংকার করতে শুরু করে। একদিন গায়ত্রী দেবীর এক গরিব বন্ধু ফাল্গুনী তাদের বাড়িতে আসে। ফাল্গুনী একটা খুবই সাধারণ কটনের কম দামি শাড়ি পরে এসেছিল। সে নিখিল ও তুলিকার বিয়েতে আসতে পারেনি বলে তুলিকাকে দেখবে বলে সেদিন সেখানে এসেছিল। যাক, তুই এসেছিস, আমি তাতেই খুশি হয়েছি। তবে বিয়েতে আসলে খুবই ভালো হতো। আর বলিস না, তোর বিয়ের সময় আমার খুব হাত টানাটানি ছিল। আমার ছেলে তো সেই সময় মাহিনাও পায়নি। এত বড়লোক বাড়ির বিয়েতে গিফট ছাড়া কি আসা যায় বলতো? তুই আবার সেই বড়লোক আর গরিব নিয়ে শুরু করলি? তুই এখনো পর্যন্ত আমাকে বুঝতে পারলি না। সত্যি, আমি কখনোই বড়লোক গরিবের মধ্যে কোনো ভেদাভেদ করিনি, আর করবও না। এমনকি আমি তো একটা গরিব পরিবারের মেয়েকেই আমার বৌমা করে এনেছি। দাঁড়া, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। তুলিকা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সেখানে আসে। হ্যাঁ বলুন, কি হয়েছে? এই যে দেখো, এটা হলো আমার ছোটবেলার বন্ধু ফাল্গুনী। তোমার বিয়েতে আসতে পারিনি, সেই জন্য তোমাকে দেখতে এলো। কথা বলো এনার সঙ্গে। তুলিকা ভালো করে ফাল্গুনীকে দেখার পর বলে, মা, আপনিও না যার তার সঙ্গে আমাকে পরিচয় করতে বলছেন? এনার শাড়ি দেখে বোঝাই যাচ্ছে ইনি খুবই গরিব। আপনি এত বড়লোক হয়ে এরকম একটা গরিব মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন। ঠিক আছে, আপনার কথা ছাড়ুন, আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন, কিন্তু তাই বলে যার তার সঙ্গে আমার পরিচয় করাবেন না। বৌমা, এসব তুমি কি বলছো? বড়লোক বাড়িতে বিয়ে করার পর তুমি কি মানুষকে সম্মান করতে ভুলে গেছো? তুমি ভুলে যেও না, তুমি নিজেও একটি গরিব বাড়ির মেয়ে। না না, আপনি ভুল করছেন। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি বড়লোক বাড়ির বউ। এত বড় বাড়ির বউ হয়ে আমি যদি গরিবদের মতো আচরণ করি তাহলে কি আমাকে মানাবে? আচ্ছা বৌমা, তুমি রাগ করো না। তোমার বিয়েতে আমি তো কিছু উপহার দিতে পারিনি, তাই তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম। এই নাও, শাড়িটা ধরো। তুলিকা ফাল্গুনীর হাত থেকে শাড়িটা নিয়ে ভালো করে দেখার পর বলে, ইস, এটা তো খুবই কম দামি শাড়ি। এত বড়লোক বাড়ির নতুন বৌমাকে দেখতে এলেন আর এরকম একটা কম দামি শাড়ি নিয়ে? সত্যি আপনার লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। দামি শাড়ি কেনার যখন সামর্থ্য ছিল না, তখন তো এখানে না আসলেই পারতেন। আপনাকে তো এখানে আসার জন্য কেউ জোর করেনি। ক্ষমা করবেন, শাড়িটা আমি রাখতে পারবো না। এত কম দামি শাড়ি বেকার আমি পরবই না। বৌমা, এমন বলো না তুমি। শাড়িটার দাম কম হতে পারে, কিন্তু আমি এটা খুবই ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি শাড়িটা নিলে আমি খুবই খুশি হব। ঠিক আছে, শাড়িটা রেখে যান তাহলে। তবে হ্যাঁ, শাড়িটা আমি পরবো না। শাড়িটা আমি আমাদের বাড়ির চাকরকে দিয়ে দেব। আমি দেখেছি আমাদের বাড়ির চাকর মধুবানী এই ধরনের শাড়ি পরে। তুলিকার কথা শুনে ফাল্গুনী খুবই অপমান বোধ করে। তার পক্ষে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না, তাই সে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। গায়ত্রী দেবী তার বৌমার এমন ব্যবহারে খুবই রেগে যায়। তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমি ভেবেছিলাম গরিব বাড়ির মেয়েরা সংস্কারী হয়, কিন্তু এখন দেখছি তুমি এই বাড়িতে আসার পর থেকে অহংকারী হয়ে গেছো। একটা কথা জেনে রেখো বৌমা, অহংকার কিন্তু পতনের কারণ। আপনি বারবার আমাকে গরিব ঘরের মেয়ে বলেন কেন বলুন তো? আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, সেটা আমার অতীত ছিল। আর এখন আমি বড়লোক, এটা আমার বর্তমান। আর আপনি কি আমাকে এমনি এমনি বাড়ির বউ করে এনেছেন? আমি দেখতে এত সুন্দর, সেই জন্যই তো আমাকে পছন্দ করেছিলেন। এই বলে তুলিকা সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন তুলিকার বাবা তাকে ফোন করে। হ্যাঁ বাবা, বলো, এতবার করে ফোন করছো কেন? আমি একটু শপিং করতে বেরিয়েছিলাম, তার মধ্যে তুমি বারবার ফোন করেই যাচ্ছ। কি বলবে তাড়াতাড়ি বলো। তুলিকা, মা তুই কেমন আছিস? কতদিন হয়ে গেল আমাদের কোনো খোঁজ খবর নিস না। তোর মা সবসময় তোর কথা মনে করে। হ্যাঁ, আমি এখানে খুবই ভালো আছি। তোমাদের বাড়ি থেকে মুক্তি পেয়ে আমি বেঁচেছি। ওখানে থেকে না দুবেলা ঠিক করে খেতে পেতাম, আর নাই বা ভালো জামা কাপড় পরতে পারতাম। এখানে আমার কোনো জিনিসের অভাব নেই। ছোটবেলা থেকে তোমরা বলতে না আমাদের কপাল খুব খারাপ, কিন্তু না, আমার কপাল খুবই ভালো, সেটা এখন আমি বুঝতে পারছি। যাক, তুই ভালো আছিস শুনেই আমরা খুশি হলাম। তোর মা তোর সঙ্গে কথা বলবে বলছে, নে কথা বল। হ্যালো তুলিকা মা, অনেকদিন হয়ে গেল তোকে দেখিনি। একদিন আয় না মা, জামাই বাবাকে নিয়ে ঘুরে যা। না মা, আমার আর ওই গরিব ঘরে যাওয়ার কোনো ইচ্ছা নেই।
ছোটবেলা থেকে ওই ঘরে থেকে থেকে আমি কতই না কষ্ট পেয়েছি। আমার এত বড় লোক শ্বশুর বাড়ি ছেড়ে আমি ওই ছোট্ট কুড়ে ঘরে যাব না। আচ্ছা ঠিক আছে মা, আমি রাখছি, এখন আমি পার্লারে যাব। এই বলে তুলিকা ফোনটা কেটে দেয়। তুলিকার বাবা মা তাদের মেয়ের এমন পরিবর্তন দেখে খুবই অবাক হয়। তুলিকার ব্যবহারে তাদের বাবা মায়ের চোখে জল চলে এসেছিল। তারপর থেকে তুলিকার বাবা মা তুলিকাকে ফোন করতেই ভয় করত। তুলিকা ফোন রেখে পার্লারে চলে যায়। পার্লার থেকে সে তার স্কিন কেয়ার এবং বডি কেয়ার করে যখন বাড়ি ফিরছিল, তখন তার এক ছোটবেলার বন্ধু পিঙ্কির সঙ্গে দেখা হয়। পিঙ্কি তুলিকাকে দেখে খুবই খুশি হয়। এই কেমন আছিস? তোকে তো চেনাই যাচ্ছে না। ওরে বাবা, তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস। এক্সকিউজ মি, আমি আপনাকে ঠিক চিনলাম না। আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। তুলিকা ইচ্ছা করে পিঙ্কিকে না চেনার ভান করে এবং সে পিঙ্কিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তুলিকার ব্যবহারে পিঙ্কি খুবই অবাক হয়। সময়ের সঙ্গে সঙ্গে তুলিকা নিজেকে আরো অহংকারী করে তোলে। সে গরিবদের পছন্দ করে না। গরিব কাউকে দেখলেই সে তাদের খুব অপমান করত। তার এই স্বভাবের জন্য গায়ত্রী দেবীও খুব বিরক্ত হয়ে উঠেছিল। একদিন তাদের বাড়ির কাজের লোক মধুবাণী রাত 10টার সময় তাদের বাড়িতে এসে তুলিকাকে বলে, মেম সাহেব, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার ছেলেটা খুব অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে। ডাক্তার বলেছে ওর চিকিৎসার জন্য 50,000 টাকার দরকার। কালকে ওর অপারেশন আছে। কালকে টাকাটা না দিতে পারলে আমার ছেলের অপারেশন হবে না, আর আমি হয়তো আমার ছেলেকে বাঁচাতেও পারবো না। এই চুপ করো, এসব নাটক আমার কাছে নয়, অন্য কারোর কাছে গিয়ে করবে। 50,000 টাকা চাই? তুমি ভাবলে কি করে যে 50,000 টাকা তুমি চাইবে আর আমি তোমাকে দিয়ে দেব? টাকা কি গাছে ফলে নাকি যে তুমি টাকা চাইলেই আমি গাছ থেকে টাকা পেড়ে দিয়ে দেব? মেম সাহেব, আমি সত্যি বলছি, আমি কোনো নাটক করছি না, বিশ্বাস করুন। আপনি আমার সঙ্গে চলুন, আমি দেখাচ্ছি। আর আপনি আমার মাহিনা থেকে অল্প অল্প করে টাকা কেটে নেবেন। যতদিন না টাকা শোধ হবে আমি আপনাদের বাড়িতে কাজ করে যাব। আমার কিছু দেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের মতো গরিবদের কোনো বিশ্বাস নেই। টাকার জন্য তোমরা অনেক কিছুই করতে পারো। আজকে টাকা নিয়ে হয়তো এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে, তখন কি হবে? ঠিক সেই সময় সেখানে গায়ত্রী দেবী চলে আসে। বৌমা, অনেক হয়েছে, আর নয়। ছি, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি গরিবদের সঙ্গে এরকম করো কেন? তুমি একটা বারের জন্য তোমার অতীতের জীবনগুলোকে মনে করে দেখো তো। একটা সময় মধুবাণীর মতো তোমার অবস্থা ছিল। তুমি তোমার দুঃখের দিনগুলো এত সহজে কি করে ভুলে গেলে? তুমি জানো আমার ছেলে যদি এসব জানতে পারে তাহলে ও কি করবে? আমাকে কিছু জানানোর প্রয়োজন নেই মা, আমি সবটাই জেনে গেছি। তুলিকা, আমি সব কিছু পছন্দ করি, কিন্তু অহংকার আর অহংকারী মানুষকে আমার পছন্দ একদমই নয়। আমি গরিবদের সাহায্য করতে ভালোবাসি, আর আমার চোখের সামনে কেউ গরিবদের অপমান করবে আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আমি তোমার মতো অহংকারী মেয়েদের সঙ্গে থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। নিখিলের মুখে এমন কথা শুনে তুলিকা খুব ভয় পেয়ে যায়। না না নিখিল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি, আমি বড়লোক বাড়িতে বিয়ে করে আসার পর খুবই অহংকারী হয়ে গেছি। আমাকে ডিভোর্স দিও না। আমি আর কখনোই কাউকে অপমান করব না। মধুবাণী দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তুলিকাকে নিখিল এবং তার মা ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তুলিকা নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে আর কখনোই গরিবদের অপমান করে না। সে তার বর এবং শাশুড়ি মায়ের মতো গরিবদের সেবায় নিয়োজিত হয়ে পড়ে।